এমন সৌন্দর্য কখনো দেখেছি কিনা একদম মনে করতে পারছি না ইমরান সাহেব। ইমরান উঠে মোনার পাশে নারকেল গাছটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, আমি বহুবার দেখেছি। ঈদে যখন গ্রামে যেতাম তখন হুলস্থুল কাণ্ড বেঁধে যেত। শহর থেকে গেলেও কাদামাটি গায়ে মেখে নেমে পড়তাম পুকুরে। আব্বা আম্মা দুজনেই ছেড়ে দিত এমন পরিবেশে। সময়টা খুব মনে পড়ে। জানো তো মোনালিসা, আমার ছেলে মেয়ে দুটোকে সেই শৈশব দিতে না পারার প্রচণ্ড আক্ষেপ। গ্রামের বাড়িটা এখন জনমানবহীন। গেলেই তো পারেন। বলা সহজ, গেলেই সব কিছু গোছাতে হবে। সবচেয়ে বড় কথা, সম্পর্কগুলো অনেক সুন্দর আছে। গেলে যদি তা ওনারা ঠিকভাবে অ্যাকসেপ্ট না করে। বিপদে তো কেউ পাশে ছিল না। আজ প্রতিষ্ঠিত ইমরান বলতে সবাই অজ্ঞান। আপনি তো সম্পর্ক থেকে পালিয়ে বেড়ানোর মানুষ নন, তবে পালাচ্ছেন কেন? অনুশোচনায়। কিসের? আমার ভুলের কারণে আব্বা আম্মা শয্যাশায়ী হলেন, এ কথা কম বেশি সবাই জানে। বাড়ি গেলেই আমার মনে পড়বে অনেক স্মৃতি। ভুলে যান সব। ভালো স্মৃতি মনে রেখে খারাপগুলোকে দূরে ঠেলে দিন, দেখবেন আবার জীবনে সুখ ধরা দিচ্ছে। মাথা নাড়ল। খানিকটা হেসে ইমরান বলল, জানো মোনালিসা, আমার খুব হিমালয়ে যাওয়ার শখ ছিল। ক্যাম্পিং, হাইকিং সব করেছি একটা বয়স অবধি। আমি ছিলাম মুক্ত পাখি। এরপর নিজেই নিজের পায়ে শেকল বাঁধলাম। লোকে বলে না, সুখে থাকলে ভূতে কিলায়, আমারও তাই হয়েছিল, বুঝলে। এখন সাধ্য আর সুযোগ দুটোই আছে, কিন্তু সময়টা আর হলো না। খুব করে চাইতাম কটা দিন প্রকৃতির টানে হারাবো। স্বামীর দিকে চেয়ে আছে মোনা। মানুষটা এত ইচ্ছে চাপা দিয়ে রেখেছে। মেলে হাত দুটো দ্বারা জড়িয়ে ধরে বলল, যান, ঘুরে আসেন হিমালয়। আমি অনেক খুশি হব, একটা ইচ্ছে পূর্ণ করুন। পাগল আমি? বয়স আছে নাকি এখন? যদি কখনো যাই, ইনশাল্লাহ তোমাকে নিয়ে যাব। ডল আরেকটু বড় হোক, ঈশানের গতি হোক, এরপর। এরপর বুড়ো বুড়িতে ঘুরতে বেরিয়ে যাব, কেমন? আমি বুড়ো, তুমি বুড়ি নও মোনালিসা। এতটুকু বলেই হাসছে ইমরান। মোনা রাগ করার ভান করে বলে, আপনি সব সময় এমন করেন। আপনি বুড়ো হলে তো আমিও বুড়ি হব। আমি কি যুবতী থাকবো নাকি? তুমি আমার কাছে আমার অনন্ত যৌবনা মোনালিসা, যাকে দেখতে দেখতে মধ্য বয়স থেকে বার্ধক্যে পরিণত হচ্ছি, যার সৌন্দর্য ও ক্ষমতার নিকট বাকি সব তুচ্ছ ইমরানের কাছে। তাহলে সেদিন যে বললেন মোনালিসা তুমি আগে থেকে পচা হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাই তো। আমাকে সময় না দিলে বলবো না, দাও নাকি সময়। সেদিন দেখলাম রাতে নতুন ডিজাইন নিয়ে বসেছ, আর আমি একটু কাছে গিয়ে আদর করতে চাইলাম। আমাকে তাচ্ছিল্য করে বললে দূরে যান। ভুলিনি আমি সেসব। মোনা চোখ রাঙিয়ে বলল, মোনা, ওমা, সব দোষ আমার। তার আগে যে আমাকে রাগিয়ে তুলেছেন তা বললেন না কেন? কেন আমাকে বললেন যে মনিকা বেলুচ্চি সুন্দর? সুন্দরকে সুন্দর বলবো না? চিৎকার দিয়ে বলল, ইমরান সাহেব, আর এই এক ইতালিয়ান তারকার নাম শুনলে মোনা সবসময় রেগে যায়। ইমরান রাগানোর জন্য বারবার বলে, আজও একই কাজ করেছে। মোনা যখন রেগে যায়, ইমরান তখন বেশ মজা পায়। হাতে একটা গাছের ডাল নিয়ে মোনা ছুটছে ইমরানের পেছন পেছন, আর ইমরান দৌড়াতে দৌড়াতে বলছে, মোনালিসা, তোমার এত বড় স্পর্ধা, তুমি স্বামীকে মারবে? হাত থেকে ওটা ফেলো। মনিকা তো সত্যিই সুন্দর, হাসলে কি সুইট লাগে। মোনা ছুটছে, আজ থামবে না। ইমরান মুছেই তারপর শান্ত হবে। ইতালির সব থেকে ইতালিয়ান কালচার ঢুকে গিয়েছে এই লোকের মাঝে। ইতালি থেকে থেকে সব ইতালিয়ান কালচার ঢুকে গিয়েছে এই লোকের মাঝে। ইমরান দৌড়ে যাচ্ছে
উচ্ছল বালকের মতো, অথচ মোনা হাঁপিয়ে উঠেছে। ক্লান্ত মোনাকে দেখে থেমে পড়ল ইমরান। ইমরানের বুকে এসে ধাক্কা খেল মোনা। হাত থেকে ডাল ফেলে দিল ইমরান। ঘেমে যাওয়া চুলগুলো কানের পাশে গুজে দিল পিয়সীর। গেয়ে উঠল, যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই হৃদয়, সে কিছু নয় শত আঘাতে রই, নিঃস্ব যে আজ তারা হারানোর ভয়। মোনার কপালে ওষ্ঠ ছুঁয়ে পড়ল। পাগলি, মনিকা বেলুচ্চির বয়স এখন 60। আমি মজা করি তোমার সাথে, তবে শি ইজ রিয়েলি অ্যাট্রাকটিভ দেন আদার্স, কিন্তু আমার মোনালিসার মতো ন্যাচারাল বিউটি নয়। বলবেন? না, আর বলবো না, কিন্তু সুন্দরের প্রশংসা করব না। আবার? ইমরান হাসছে, জোরে হাসছে, প্রতিধ্বনিত হচ্ছে। মোনা দেখছে, মোনার ঠোঁটেও হাসি, প্রাপ্তির হাসি। এই ইমরানকে নিজের করে পেতে কত স্বপ্ন দেখতে হয়েছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কত প্রহর প্রতীক্ষায় কাটিয়েছে। গাড়ির সামনে কিছু একটা এসে পড়তেই ইমরান ব্রেক কষল। সুখের ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকিয়ে দেখে একটা গাছের ডাল। ঝড়ের দিনে রাস্তায় গাড়ি চালাতে এই মুসিবত। ছোট ডাল। গাড়ি পুনরায় স্টার্ট করতেই গড়িয়ে পড়ল ডালটা। কিছু দূর এগিয়ে যেতেই দেখল কারা যেন দাঁড়িয়ে আছে। কোনো কপথই মনে হলো। গাড়ির সামনে নিতেই দেখতে পেল একটি দোকানের পাশে দেওয়ালে গা ঘেঁষে দাঁড়িয়ে একজন গর্ভবতী, পাশে একজন পুরুষ। নিজের জীবনে বিভৎস সেই রাত ভেসে উঠল চোখের সামনে। না ভেবে বেরিয়ে এলো দরজা খুলে। ছুটে গিয়ে সামনে গিয়ে প্রশ্ন করতে জানতে পারল নাইটি লেবার পেন উঠেছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে দুজনে। এই ঝড় বাদলের রাতে কোনো গাড়ি দেখা পাওয়া অসম্ভব বটে। বিন্দুমাত্র সময় অপচয় না করে দুজনকে গাড়িতে ওঠার অনুরোধ জানালো। হাসপাতাল অবধি পৌঁছে দেওয়া যে মানবিক দায়িত্ব। যুগলদের চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে উঠেছে। রাত 12:20, মুখ ফুলিয়ে বসে আছে বাড়ির সবাই। গেট দিয়ে ঢুকছে কালো মোটর গাড়িটা। সকলের দৃষ্টি সদর দরজায়। পা টিপে দরজা খুলে ঢুকতেই দেখে বাড়ির ড্রয়িং রুম সাজানো। কিছুটা অবাক হলো, মনে মনে ভাবল নিশ্চিত কোনো বিশেষ দিন আজ ভুলে গিয়েছে। টেবিলে বসে আছে বাড়ির সব সদস্য, সাথে অতিথি আছে নয়ন, রিক্তা এবং নাহিয়া। কান ধরে গুটি পায়ে ঢুকতে ঢুকতে বলল, এবারের মতো মাফ করে দাও প্লিজ, একটু হাসপাতালে গিয়েছিলাম, এর মাঝে বৃষ্টি। এতটুকু শুনেই সকলের রাগ পড়ে গেল। ঐশান এবং ইতু ছুটল ইমরানকে ধরতে। দুজনেই ঝাঁপিয়ে পড়ল কোলে। বাকিরাও ব্যতিব্যস্ত হয়ে পড়ল হাসপাতাল শুনে। চেয়ারে বসে দেরি হওয়ার কারণ জানাতেই সকলে কিছুটা আশ্বস্ত হলো। মোনা ফ্রিজ থেকে একটা কেকের বক্স এনে সামনে রেখে বলল, নিন, কেটে বাচ্চাদের একটু খাওয়ান। ওদের পেটে দানা পানি পড়েনি, এই আশায় যে কখন পাপা আসবে আর কেক খাইয়ে দেবে। কিসের কেক? ঈশান আর সোহান পোপাস ফাটাতেই সমন স্টোরে শুভেচ্ছা ভেসে এলো। হ্যাপি বার্থডে টু ইউ। ইমরান চমকে উঠল। নিজের জন্মদিন ভুলে গেল। প্রতি বছর এই দিনটা ব্যস্ততায় কাটায়, নতুবা বাবা মায়ের কবর জিয়ারত করে। পরিবারের সকলে উচ্ছ্বাসিত চেহারা দেখে হেসে বলল, বুড়ো বয়সে জন্মদিন পালন করছো আমার, ব্যাপারটা কেমন যেন। সোহান বলে উঠল, মামা, জন্মদিনের আবার বুড়ো জোয়ান কি? আপনি আমাদের কাছে সবসময় এভারগ্রিন। ইমরান হাসছে। কেক কাটা শেষ করে সবাই খেতে খেতে মজা করছে। আজ নয়ন চুপচাপ। ইমরান বেশ লক্ষ্য করল নয়নের নীরবতা তার পছন্দ হয়। নয়ন যেখানেই যাবে আসর মাতিয়ে রাখবে, এটাই হবে তার কাজ। তা নয় আজ একেবারে নীরব। প্রশ্ন করল, নয়ন, তোর কি হলো, আজ এত নীরব কেন? নয়ন খেতে খেতে ইমরানের দিকে তাকিয়ে বলল, জানিস বন্ধু, সন্ধ্যা থেকে ভাবছি তোকে বিশেষ কি উপহার দিব। সবাই বেশ ভালো ভালো উপহার দিয়েছে তোর জন্য। মিনাজ ভাই থেকে পরামর্শ চাইলাম। ভাই বলে সব শার্ট প্যান্ট আর পারফিউমের ব্র্যান্ড, ওগুলো কমন, আমার পছন্দ হলো না। নিজ থেকে একটা জিনিস নিলাম, তোর পছন্দ হবে কিনা তাই ভাবছি।
ইমরান সহস্র জবাব দিল। হবে না কেন? অবশ্যই হবে। তোরা যাই দিবি, সেরা উপহার আমার জন্য। এরই মাঝে রিক্তা বলে উঠল। কি এমন বিশেষ উপহার আনলে? কই দেখলাম না তো। আমি নিজেই তো এখানে এসে জানলাম আজ জন্মদিন ইমরান মামার। আরে ওটা পার্সোনাল উপহার। ইমরান, খাবারের পর আমাকে 10 মিনিট সময় দিস। ইমরান মাথা ঝাঁকিয়ে সায় দিল। এর মাঝে খাবার পর্ব শেষ। স্টাডি রুমে বসেছে নয়ন এবং ইমরান। নয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। টেবিলের সামনে নয়নের দেওয়া উপহার। এ যাবৎকালের এমন উপহার কেউ দিয়েছে কিনা ইমরান হলপ করে বলতে পারছে না। এর চেয়ে বড় কথা, কেউ কখনো দেওয়ার সাহসটুকুও করবে না। নয়ন দুপাটির সব কটা দাঁত কেলিয়ে পড়ল। বন্ধু, এই ডিজাইনে আমার সব প্রিয় গান আছে ধরে নিয়ে। যেমন ধর, কালো কুকিল কলঙ্কেরে কালি লাগাইলো, কালো জলে কুসলা তলে, কালা আমার হাতের কাকন, ওরে কালাচান সহ সব। তোর যখনই মন চাইবে চাবিটা ঘুরাবি আর ইঁদুরটা নাচবে আর বিলাইটা ধরার চেষ্টা করবে। ইউনিক গিফট না? এই গিফট অর্ডার দিয়ে চায়না থেকে বানিয়ে এনেছি আরও আগে। কখন দিব বুঝতে পারছিলাম না, আজ কম সময় মনে হলো। কত খাটুনি গিয়েছে। সিম্বলাইজ করতে চাইলে করতে পারিস। বিড়ালটা মোনার, ইঁদুরটা তুই। বাবার্থে। ইমরান হতভম্ব। এই উপহার সবার সামনে নয়ন খোলেনি। এটা ইমরানের জন্মভাগ্য। কি উপহার দিল এটা? একটা বিড়াল থাবা দিয়ে ইঁদুর ধরার চেষ্টা করে, সুইচ অন করে চাবি ঘোরালে, আর সেই সাথে গান বাজে। নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে বন্ধুর দিকে। নয়ন সহসা বলে উঠল। এটা লাইভ আছে। টেবিলের পাশে থাকা বড় একটা ঝুড়ি বের করে ঢাকনা উল্টাতে ভেতরে পার্সিয়ান ব্রিডের একটা বাদামি বিড়াল ম্যাও করছে। ইমরান সাথে সাথে উচ্চারণ করল। ইয়া আল্লাহ, আর কি দেখাবে? নয়ন বলল। ইঁদুর ধরতে চাইলাম বন্ধু, কিন্তু ভয় লাগে পরে যদি বাচ্চাগুলোর জিনিস কাটে। মোনা তো আমাকে আস্ত রাখবে না, তাই আপাতত বিড়াল দিয়ে চালিয়ে নে। ইমরানে ক্রোধান্বিত চোখ দেখে নয়ন ঢোক গিলে বলল যে, এইভাবে তাকাচ্ছিস কেন? আরও আছে গিফট, ওগুলা মোনাকে দিয়েছি, পারফিউম আর সানগ্লাস। কিন্তু এটা স্পেশাল, তাই তোকে পার্সোনালি দিলাম। এই বিড়ালের একটা নাম দিয়েছি, ইমু। নামটা সুন্দর না? তোর নামের সাথে মিল আছে। চেয়ার ছেড়ে ইমরান উঠে গিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে এসে দেখলো তার রুমে সবাই আছে। ওকে দেখে সকলে দাঁড়িয়ে পড়ল। নয়ন পিছু ছুটলো। রিক্তার দিকে তাকিয়ে ইমরান বলল। রিক্তা, নয়নের উপহার দেখেছো? আমার জন্য এনেছে যে। রিক্তা ঘাবড়ে গেল আওয়াজ শুনে। আমতা আমতা করে বলল। জি মামা, মোনা দেখালো মাত্র। ওটা নয়, ও আমার জন্য বিড়ালের বাচ্চা এনেছে। আর একটা তো নাই বললাম। উপস্থিত সকলে ঘাবড়ে গেল। ভাগ্যিস বাচ্চার নেই রুমে। মোনা ফিক করে হেসে বলে। ভালোই তো, বিড়াল আমার পছন্দের। নয়ন হি হি করে হেসে বলে। এই তো আমার মেয়েটা খুশি হয়েছে, তুই শুধু শুধু এমন করিস। ইমরান মৃদু ধমকে মোনাকে বলল। নয়ন তুমি তাল দেবে না ওকে। আর রিক্তা, দুদিন পর আমি নয়নের জন্য রিটার্ন গিফট পাঠাবো, আমার শেপার্ডের কুইনকে। কুকুর ভীষণ ভয় পায়। শেপার্ড থেকে 10 হাত দূরে থাকে। সেখানে বাসে একটা দানব কুকুরের রানী পাঠাবে ভেবে চিৎকার দিয়ে উঠল। না না দোস্ত, আমি বিড়াল নিয়ে যাব, কুইন পাঠাস না। আমি তো তোর ভালোর জন্য এনেছি ইমুকে। আরিন বলল। ইমরান ইমু কি? কথা কেড়ে নিয়ে বলল। মোনা ওর বেড়ালের নাম। সাহস দেখেছো? ইনডিরেক্টলি আমার নামে রাখলো। নো প্রবলেম, আমিও শেপার্ড কুইন নয়নাকে পাঠাচ্ছি। রিক্তা, যত্ন করতে পারবে না? যদিও আমি জানি তুমি কুকুর পছন্দ করো। অবশ্য আমি একজন লোক দিয়ে দিব যত্নের জন্য। তুমি শুধু মাঝে মাঝে নয়না আর নয়নকে নিয়ে হেঁটে আসবে। হু হু করে হাসতে হাসতে বলে। নয়না, রিক্তা মুখ টিপে হেসে বলল। জি মামা, অবশ্যই। নাহিয়াও পছন্দ করে অ্যানিম্যাল, কোনো সমস্যা নেই। নয়ন চেঁচামেচি শুরু করে দিয়েছে সে কোনো কুকুর পালবে না। ইমরান মনে মনে হাসছে আর ভাবছে। বেটা, অনেক জ্বালিয়েছিস।
এবার আমার পালা। সারা রাত মন আনচান করেছে। ফজরের সালাতের পর এক মনে দাঁড়িয়ে আছে দুটো কবরের সামনে। পাশে আছে ভাই, ভাগ্নে এবং ছেলে। এই দিনটাতে ইমরান দেশে থাকলে সবে যতটা খুশি হয় তার চেয়ে বেশি ব্যথিত হয় ইমরানের কষ্ট দেখলে। সবাইকে জোর করে বাড়ি পাঠিয়ে দিতে চাইল, কেউ যাচ্ছে না। পরিশেষে ইস্তিয়াকের দিকে তাকিয়ে বলল, বাড়ি গিয়ে সবাইকে তৈরি হতে বল, গ্রামে যাব। ইস্তিয়াক চমকে উঠল। কোন গ্রামে যাবে ভাই? পুনরায় প্রশ্ন করল। কোন গ্রামে? রসুলপুর। ওইদিক ভিটাতে যাবে বলেছে ইমরান। ইস্তিয়াক স্পষ্ট শুনল, ভাই যখন বলেছে তার মানে যাবেই। এত বছর পর ঈশানকে রেখে সোহানকে নিয়ে বের হয়ে গেল কবরস্থান থেকে। বাবা মা দুজনেই শায়িত আছেন চিরনিদ্রায়। যদি একবার বাবা উঠে মাথায় হাত রেখে বলতেন, ভেঙে পড়িস না ইমাম, তুই আমার সেই লাঠিটা যাতে ভর করে আমি আগানোর শ্বাস হয়েছে। কখনো বলবে না বাবা, কারণ সেই অহংকার যে ভেঙে চুরমার করে দিয়েছে সে। এসব এখন নিছক অবান্তর মনোভাবনা। পাপ্পা, ছেলের ডাকে সম্বিত ফিরে পেল। ঈশ্বর হেসে বলল, যাওনি? একসাথে যাব, তুমিও চলো। দাদু ভাই আর দাদিমা দোয়া করেছে তোমার জন্য। মন খারাপ করলে কি হবে? তোমাকে মন খারাপ মানাই না। বাড়ি চলো। মাথা নেড়ে পা ফেল আগানোর উদ্দেশ্যে। কথার মাঝেই ঈশান প্রশ্ন করল, ইনফরমেশন পেয়েছি পরশু প্রোডাক্ট আসার সময় কুমিল্লা হাই রোড ঝামেলা হতে পারে। ভেবেছো কিছু এই ব্যাপারে? আর তুমি এভাবে একা একা রাস্তায় নামো কেন? কাল রবিন চাচ্চু ব্যস্ত ছিল, মানলাম। আমাকে কল করনি কেন ফেরার পথে? আমি যে নিয়ে আসতাম। অবাক পানে ইমরান ছেলের দিকে তাকালো। বাবার তাকানো দেখে ঈশান কিছুটা বিচলিত হলো, নিজেকে সামলে পড়ল। সরি পাপ্পা, কথাটা ওভাবে বলতে চাইনি। আমি জানি তুমি একা চলতে পছন্দ করো, কিন্তু এটাও তো আমাদের ভাবতে হবে যে তোমার আর মায়ের উপর আক্রমণ বেশি হয়। ডলকে তো আমি বা সোহান ভাইয়া কেয়ারে রাখি, কিন্তু তোমরা দুজন অনেক কাজই বাইরে থাকতে হয়। ইমরান ছেলেকে থামিয়ে বলল, পড়াশোনা শেষ করো, এরপর অন্য কিছুতে মন দেবে। আর প্রোডাক্টের দেখাশোনা আমি করব। দেশের পরিস্থিতি ভালো না। লাইসেন্স পেয়েছো তার মানে এই না যে সাথে এমন ভয়ানক অস্ত্র নিয়ে দিন দাহারে ঘুরে বেড়াবে। সেফটি শুধু আমার নয়, তোমার আর সোহানেরও প্রয়োজন। আমি তোমার সাধারণ জীবনযাপন পছন্দ করছি। এমন কিছু করবে না যাতে করে আমি বাবা হিসেবে সন্তানের জন্য হাহাকার করি। তুমি আমার অক্সিজেন, এটা খুব ভালো করেই জানো। মাথা নত ঈশানের। বাড়ন্ত ছেলের জন্য দুশ্চিন্তা ঘিরে ধরেছে বাবাকে। ইমরানের নখ দর্পণে থাকে ঈশানের আনাগোনা। বড় হতে হতে স্পষ্ট হচ্ছে যেন ছোট্ট ঈশান নয়, ইমরানের অনুরূপ আরেকটা ভাষণ তৈরি হচ্ছে। ছেলের জন্য নিজের সাদামাটা জীবনটাকে বেছে নিয়েছেন, অথচ ছেলে সেই পথেই এগিয়ে যেতে চায়। বিচক্ষণতার সাথে আগালে ইমরানের সকল সহযোগিতা পাবে। অন্যথায় ছেলেকে বোঝানোর সময় চলে এসেছে। বাড়ি পৌঁছে ইমরান কামরায় প্রবেশ করলো। ঐশান বাবার গলা জড়ি রাজ্যের আবদার জুড়ে দিয়েছে। মেয়েটাকে কাছে পেলে মনে হয় পৃথিবীতে দুঃখ নেই। আকাশী গোল জামাতে ছোট্ট একটা আকাশ লাগছে। মেয়ে মায়ের নামে একটানা নালিশ জানাচ্ছে বাবাকে। ইমরান মুখ টিপে হাসছে। সকাল থেকে অবশ্য বউটা চোখের সামনে পড়েনি। হয়তো সবাই মিলে গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে। ছোট্ট আওয়াজে বাবাকে বলল, পাপা, মোনালিসা কাল ডোরিকে চকলেট দেয়নি, বলেছে তোমাকে বলে দিবে, আমাকে না দিতে। জি আম্মা, মোনালিসা কি? তোমার তো মা হয় জান। মা বলবো না। চকলেট দেয়নি কেন? তোমাদের দুজনের জন্যই তো ইকুয়েল চকলেট এনেছি। তোমারগুলো কি করেছো? খেয়েছি। তাহলে মায়েরটা কেন নিচ্ছ? ঐশান গাল ফুলিয়ে বাবার গলা ছেড়ে দিয়ে রাগ করে চলে যাচ্ছে। ইমরান মেয়েকে আঁকড়ে ধরল। এ যেন আরেকটা মোনা। তৎক্ষণাৎ দরজা দিয়ে মোনা ঢুকতে দেখলো বাবা মেয়েকে মানাচ্ছে। এদের আবার কি হলো? ইমরান মোনার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তুমি আমার ডলকে কাল চকলেট দাওনি? মোনা এতক্ষণে বুঝতে পেরে বলল, আপনার ডলকে প্রশ্ন করুন, নিজেরটা খেয়ে আমারটা কেন ধরেছে? আমি কি তারটা খাই? গত মাসে তার কাছে একটা আইসক্রিম চেয়েছিলাম, আমাকে দেয়নি, তবে চকলেট চাই কি করে আমার কাছে?
ইমরান চমকে স্ত্রীকে প্রশ্ন করল। তুমি কি মেয়ের সাথে প্রতিযোগিতায় নেমেছো বউ? ইয়েস, খান সাহেবের ভালোবাসা, চকলেট অ্যান্ড আইসক্রিম, নো কম্প্রোমাইজ। বাকরুদ্ধ ইমরান, কপালে পুলি রেখা। এই পরিস্থিতি কি কাউকে বোঝানো যাবে না বলা যাবে? একদিকে মেয়ে মুখ ফুলিয়ে রেখেছে বাবার বুকে। দীর্ঘশ্বাস ফেলে মোনাকে বলল, ও মোনালিসা, চকলেট আছে এখন তোমার কাছে? কেন? একটা ধার দাও, আমার মেয়েটা খাক, তোমাকে পুষিয়ে দিব। সত্যি তো? 3 সত্যি। মোনা আলমারি খুলে চকলেট বের করে ইমরানের হাতে দিল। ইমরান ঐশানের দিকে বাড়িয়ে দিতে মেয়েটা ঝামটা মেরে হাত ছড়িয়ে উচ্চ শব্দে কেঁদে দিয়ে না করে দিল সে চকলেট খাবে না। অপ্রস্তুত হয়ে গেল ইমরান এবং মোনা দুজনেই। ইমরান মোনাকে কোলে নিয়ে আদর করতে করতে প্রশ্ন করল, কি হয়েছে বাবা, কেন কাঁদছে বাবার জানটা? চকলেট দিলাম তো। হেসকি তুলতে তুলতে বলে, ডোরি এই চকলেট খাবে না, ডোরিকে পাপা নতুন চকলেট এনে দিতে হবে। ইমরান মেয়ের অভিমান বুঝতে পেরেছে। মোনা চকলেট আর খাবেই না। ঈশানকে ফোন দিয়ে নতুন চকলেট আনালো। সেই চকলেট খুলে ইমরানকে খাওয়ালো। মোনা মন খারাপ করে কাপড় গুছাচ্ছে। ঈশান চকলেট নিয়ে বাইরে চলে গেল। ইতুকে খাওয়ানোর জন্য স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, জানোই যখন মেয়েটা তোমার ডুপ্লিকেট, তবে কেন কষ্ট দাও? সারাক্ষণ তো দুটোতে আনন্দ করো, চকলেট আর আইসক্রিমের ক্ষেত্রে এমন করলে চলে? সারাক্ষণই চকলেট আইসক্রিম খায়, তাই দিতে চাই না। আদর করে বোঝালেই তো পারো। তখনই দরজায় কড়া নড়ল। দরজা খুলতে দেখতে পেল ঈশান বোনকে কোলে নিয়ে ভেতরে ঢুকে মোনার সামনে এলো। মেয়েটা মায়ের দিকে চকলেট এগিয়ে বলল, সরি ডোরিমা, ডোরি তোমাকে ছাড়া চকলেট খাবে না, খাও, আমারটা শেষ হলে তোমারটা থেকে ডোরিকে দিও। ইমরানের ঠোঁটের কোণে হাসি। মোনা মেয়ের থেকে চকলেট নিল। এরপরই ভাই এবং বাবাকে খাইয়ে ছুটে রুম থেকে আবার বেরিয়ে গেল। ঈশান হেসে বলে, আমাকে রুমে গিয়ে বলে, ভাই একটু চকলেট খাও। এতুপাকে দিয়েছি, প্রশ্ন করলাম সবাইকে দিয়েছে কিনা, বলে সবাইকে দিতে চাই কিন্তু মা খাবে না। আমরা রাগ করেছি, পরে বুঝিয়ে বলতেই বলল, তাহলে মাকে আগে দিই, এরপর তো নিয়ে আসলাম। ইমরান হাসছে। ঈশান রুম থেকে বের হতেই ইমরান বলল, এটা আমার মেয়ে মোনাশা ইকবাল, তোমার মতো হিংসুটে নয়। মোনা রাগ করে রুম থেকে বেরিয়ে যেতেই ইমরান হাত ধরে টেনে বাহুতে নিল। ললাটে চুলগুলো গুছিয়ে ওষ্ঠ ছুঁয়ে পড়ল। দিন দিন আরো বেশি সুন্দর হচ্ছ, রহস্য কি? গত রাতে তো সময় দিতে পারিনি, তবে আজ রাতটা কি? আমরা গ্রামে যাচ্ছি। এলোমেলো কথা ছাড়ুন, যেতে দিন, তৈরি হব। গ্রামের আবহাওয়ায় প্রেম বেশি জমে। চাঁদোয়া রাতটা আজ মোনালিসার নামে। আইরিন ফোন দিয়ে জানিয়ে রেখেছিল সমস্ত বন্দোবস্ত করে রাখতে। ইমরান আসবে শুনে সবে যে যার জায়গা থেকে আজ একত্রিত হওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। পুরনো রেশ অনেকটাই ভুলে গিয়েছে। মানুষ আশায় বাঁচে, সুখে থাকার আশায়, কখনো বা সুখে রাখার আশায়। সুখ কিসে? কারো সুখ টাকায়, কারো সুখ কাছের মানুষকে ভালো রাখায়, আর কারো সুখ অন্যের মুখে হাসি ফোটানোতে। রসুলপুর জমিদার বাড়ি দেখতে পাঠানগড়ের মতো ছোট নয়। এই বাড়ি ঐতিহ্য বহন করে বুড়িগঙ্গার পাড়ের গ্রাম। জসিমউদ্দিনের অনবদ্য চরিত্র আসমানির গ্রামের নাম ছিল রসুলপুর। আসমানির কথা ভাবতেই মনে পড়ে যায় সেই কবিতা যা জসিমউদ্দিন 1 পয়সার বাঁশিতে লিখেছিল। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার সানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। সেই বিখ্যাত কবিতা যার মধ্যে দিয়ে আজ পুরো দেশ চিনে আসমানিকে। এই রসুলপুর সেই রসুলপুর নয়, তবে 2 রসুলপুরের সৌন্দর্যই অতুলনীয়। গাড়ি চলছে রসুলপুরের উদ্দেশ্যে। কাছাকাছি যেতেই ইমরান গাড়ির উইন্ডো খুলে পেছনে তাকালো। যা বোঝার বুঝে গিয়েছে।
কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে আর মাথা না ঘামিয়ে সম্মুখে তাকালো। গাড়ি থামালো বাড়ির সদর দরজায়। সকলে মিলে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ইমরান পিছিয়ে ছেলে এবং ভাগ্নের দুহাত ধরে আটকে দিয়ে ওদের নিয়ে আড়াল হলো বাড়ির ঝোপের দিকে। দুজনকে বকা দিয়ে বলল, এজন্য তোমাদের বলেছিলাম না গাড়িতে আসো, বাইকে আসার কি প্রয়োজন ছিল? ঈশান ভুরকুচকে বলল, পাপ্পা তুমি দিন দিন পাষাণ হয়ে যাচ্ছ। দেখো হাত দিয়ে রক্ত ঝরছে, আর তুমি আমায় বকা দিচ্ছ। মাকে কি বলবো? ইমরান ধমক দিয়ে বলল, ঈশান যাও তোমার মাকে গিয়ে বলো যে মা, আমি মারপিট করেছি রাস্তায়। এরপর আমিও দেখতে চাই তার প্রতিক্রিয়া। দমে গেল। শোন অসহায় মুখ করে বলল, মামা গাড়িটা আমাদের গাড়িগুলোকে ফলো করছিল। উত্তম মাধ্যম দেওয়ার পর বলে কোন নেতা যেন পাঠিয়েছে নির্জনে আমাদের পরিবার শেষ করতে, পরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবে। তাই বলে তোরা মারামারি করবি? আমি ছিলাম না। সজীব আর মিনার ব্যাপারটা দেখতো। ঈশান বাবার দিকে তাকিয়ে বলল, এই বয়সে মারামারি করবে আমরা থাকতে? ইমরান রেগে বলল, অনেক বছর হয়েছে তোমাকে চট দিয়েছি যে, সেই কাজ যেন আমাকে আবার রিপিট করতে না হয়। শুকনো ঢোক গিলে ঈশান পিছিয়ে বলল। আর করব না। সন্ধিয়ান চোখে ছেলের দিকে তাকাতেই ছেলে পুনরায় প্রতিজ্ঞাগুলো আর করবে না। সোহানের দিকে তাকানোর আগে হড়বড় করে বলল, আমি তো শুধু কিল ঘুষি দিয়েছি, ঈশান নাক পাঠিয়ে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। ইমরান কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ালো। বড় হতে হতে এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে ঠোঁটের কোণে হাসি রেখা। ছেলেগুলো কাপুরুষ হয়নি। বিপদে ঝাঁপিয়ে পড়ে সমাধান করতে শিখেছে। হাসি আড্ডায় মেতে উঠেছে জমিদার বাড়ি। ইমরানকে দেখে বাড়ির ছেলেরা এগিয়ে এলো। ভাতিজারা জড়িয়ে ধরল। এত বলে কেউ চাচাকে বাড়িতে আনতে পারলেন না। এত বছর পর সবাই যেন খুশির জোয়ারে ভাসছে। ঈশান এবং সোহানকে সবার শেষে আসতে দেখে মোনা প্রশ্ন করল, দেরি হলো যে তোমাদের? এরই মাঝে ইতো চিৎকার দিয়ে বলে, বড় মা দেখো, ঈশান ভাইয়ার হাতে ব্যান্ডেজ। মোনা উঠে দাঁড়িয়ে সামনে এসে বলে। দেখি। ঈশান শান্ত বাচ্চার মতো হাত এগিয়ে দিল। মোনা দেখে কোনো প্রশ্ন না করে ইমরানের দিকে রাগে চোখে তাকালো। ইমরান ভরকে গেল। মনে হলো যেন ছেলের হাত সে কেটে দিয়েছে। ইমরান মোনার তাকানো দেখে ঈশানের দিকে চোখ পাকিয়ে তাকালো। ঈশান শোন একে অন্যের দিকে তাকিয়ে আছে। মনে মনে যুদ্ধ হয়ে যাচ্ছে এক এক জনের। ঈশান মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাইকের সমস্যা হচ্ছিল, রাস্তায় দাঁড়িয়ে ঠিক করছিলাম আমরা দুজন, তখনই লেগে হাত কেটে গিয়েছে। মোনা দাঁত খিচে ছেলে শোনা মতে বলল, রাগ তোমার শরীরে তোমার বাবারই রক্ত আছে। আমাকে মিথ্যে বলা শুরু করেছো কবে থেকে? হ্যাঁ, করে মোনা সামনে থেকে চলে গেল। ইমরানের পাশে বসে ক্ষীণস্বরে ফিস করে দাঁত খিচে বলল, ছেলের আজকের অবস্থার জন্য আপনি দায়ী। একা হলে আপনার সাথে বোঝাপড়া আছে আমার। ইমরান মুখে হাসি রেখেছে সবাইকে দেখানোর জন্য ধীরে আওয়াজে বলল, হ্যাঁ তাই তো, সব আকাশের দায়ভার আমার। কিন্তু প্রশ্রয় তোমার ছেলে প্রথমবার 4 বছর আগে মা থেকেই প্রথম পেয়েছিল। যাই বলুন না কেন, আপনার আজকে খবরই আছে। উঠে গেল মোনা। ইমরানকে ঠান্ডা হুমকি দিয়ে সব কিছু তার উপর দিয়ে যায়। আগে চেয়ে বেশ সুস্থ আছে মিনহাজ। নিয়ম করে মেডিসিন নিতে হচ্ছে। ব্যাপারটা মিরাক্কেল নয়, স্বাভাবিক, খুব স্বাভাবিক। মন আল্লাহ তাআলা চেয়েছেন তাই সুস্থ হয়েছেন মিনহাজ। এখনো মনে পড়ে ভয়ঙ্কর প্রতিটি রাত। আল্লাহ তার একমাত্র সন্তানকে একেবারে এতিম করে দেননি। মেয়েটা বড় হয়েছে, বিয়ে হয়েছে, সংসার করছে এবং মা হয়েছে, তবু সে বাবার রাজকন্যা। কিছুদিন আগে নাতনির সাথে কথা হলো। পুরো মোনার ছোট ভার্সন। অনেকদিন পর আলমারি থেকে স্ত্রীর ছবিটা বের করে চোখের পানি ফেলছে। সব আছে অথচ প্রিয়তমা স্ত্রী নেই। মানুষ দ্বিতীয় বিয়ে করার সাহস জোগায়, অথচ সে পারল না। মা এখনো চায় ছেলে এই বয়সে সংসারী হোক, অথচ মিনহাজের বারবার মনে হয় মাইশের জায়গা কেউ নিতে পারবে না, অপূরণীয়। মাইশা হয়তো বাস্তবে নেই, তবে মিনহাজ তাকে মনের মাঝে আজন্ম বাঁচিয়ে রেখেছে। কখনো সিদ্ধান্ত নিতে সমস্যা হলে রাত জেগে আপন মনে স্ত্রীর সাথে আলাপ করেছে।
অদ্ভুতভাবে ভালোবাসার শক্তি এত টান যে সকালে তার মন সমাধান খুঁজে পেয়ে গিয়েছে। বহুবার হয়েছে এমন। মোনা ইমরানের বিয়ে নিয়ে মনের মধ্যে উঁচু নিচু অনেক সিদ্ধান্ত ওঠানামা করেছে। এক পর্যায়ে তার অশান্ত মনে আল্লাহ শান্তি ঢেলে দিলেন। স্বপ্নে দেখলেন স্ত্রী মায়েশাকে, ইঙ্গিত দিলেন ইমরানের সাথে মেয়ের জোট বাঁধার। জীবন সংগ্রামে মিনহাজ জিতে গিয়েছে, মানুষ শুনিয়েছে, অথচ পাশে ছিল গুটি কতক মানুষ। মেয়েটা ভালো আছে, এই শান্তি। এছাড়া বাড়ির প্রতিটি মানুষ বেশ হাসি খুশিতে দিন কাটাচ্ছে। বোনটা বাইরে থেকে ফোন দেয়। বোনের একটা ছেলে আছে, ফোন দিয়ে মামার সাথে আধো আধো বলিতে কথা বলে। এই তো সুখ। বাড়ির চারপাশটা নীরবে হেঁটে হেঁটে দেখছে। কত আবেগ স্মৃতি এই বাড়ি ঘিরে। বাবা মাকে মনে পড়ছে। একটা পর একটা সিগারেট শেষ করছে। বাবা মারা যাওয়ার দিনের কথা মনে পড়ল। দূরে সরিয়ে রেখেছিল সবাই ইমরানকে, ছুতে পায়নি বাবাকে। চোখ বুঝলো বাবা অভিমান নিয়ে চিরদোষী বানিয়ে গেছে ইমরানকে। গাছপালা পুকুরের কারণে পরিবেশ বেশ শীতল, ছায়া ঘেরা বাড়ি। সন্ধ্যা নেমেছে বহু আগে। রাতে সালাত আদায় করলো গ্রামের মসজিদে। সবার সাথে দেখা করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত। একসাথে খাবার খেয়ে বাড়ির আলোচনা কক্ষে পুরুষরা সবাই কিছুক্ষণ গল্প সল্প করলো। রুমে ঢুকতেই ভুরু কুচকে সামনে তাকালো। ইমরানকে দেখে না তাকিয়ে পাশ কেটে চলে গেল। বেশ অবাক হলো। অন্যদিন হলে বলতো, ইমরান সাহেব কালো পাঞ্জাবি আর সাদা চাদরে আপনাকে মানিয়েছে। অথচ আজ ফিরেও তাকেনি। নিজেকে একবার আয়নায় দেখলো, না বেশ মানানসই লাগছে। তবে বউটার কি হলো? মোনার পরনে কালচে খয়েরি রঙা বেনারস কাতান মায়ের। এই শাড়ি ইমরান চেনে। শরীর জুড়ে সব গহনা হয়তো এখানকার রাজকীয় সাজ। তবে এভাবে ইমরানকে কারণ ছাড়া উপেক্ষা করার হেতু খুঁজে পেল না। ইমরান এগিয়ে গিয়ে প্রশ্ন করলো। ছেলে মেয়েরা কি ঘুমিয়েছে? এবারও প্রশ্নের উত্তর দিল না। ভীষণ আশ্চর্য হলো। কোমর বন্ধনী ঝুমঝুম করে বাজছে। নাকে পড়েছে চেন টানা নোলক। চুরির শব্দ তো কানে বাজছে। আজকে সাজ ইমরানের জন্য নয়, স্পষ্ট। হয়তো বাড়ির সবাই এভাবে সাজিয়েছে প্রথমবার এই বাড়িতে পা রাখাতে। পালঙ্কে বসে ইমরান দ্বিতীয় প্রশ্ন করলো। মোনালিসা, কথা বলছো না কেন? কি হয়েছে? রুমের বাতি নিভিয়ে চুপচাপ এই ভারী গহনা শাড়ির সব পরে শুয়ে পড়ল ইমরান। চরম মাত্রায় আশ্চর্য হয়ে অধর আগলা করে বলল, এসব পরে কেউ ঘুমায়? কি করছো? আমার অপরাধ কি? ফোনের দিকে তাকিয়ে দেখলো মেসেজ এসেছে নয়নের। ইমরান মোনা রেগে আসছে কেন দেখ। উষানকে বকে ঘুম পাঠিয়েছে। ঈশানের সাথেও কথা বলেনি। সন্ধ্যায় ঈশানকে খুব বকা দিয়েছে। ঈশান ফোনে বলল। উঠে রুমের পাশে লাগোয়া খোলা বারান্দায় এসে ঈশানকে ফোন করলো। ঈশান ফোন ধরতেই প্রশ্ন করলো, প্রিন্স, ঘুমিয়েছো? না পাপ্পা, ঘুমাচ্ছি না। কি হয়েছে মা বকেছে কেন? অনেকগুলো কারণ। নিজের দোষেরটা খেয়েছি, সাথে তোমার দোষেরটাও। কিভাবে? মা বুঝতে পেরেছে পাপ্পা, আমি কোনোভাবে বিজনেস ইনভলভ হয়েছি, তাই খুব বকা দিয়েছে। আমাকে কড়া করে বারণ করেছে যেন তোমার অস্ত্রের বিজনেসে যোগ না দিই। আর তোমার দোষেরটা হচ্ছে তুমি স্মোক করেছো। মা দেখেছে, ডলকে অনেক বকেছে আজ। ও কেঁদে কেঁদে ঘুমিয়েছে। হয়তো ঢাকায় থাকলে আজ মারও খেত। আমাদের সব রাগ ওর উপর তুলেছে। ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। কিছুক্ষণ শান্ত থেকে ঈশান বলল, সরি পাপ্পা, মা আজ অনেক কষ্ট পেয়েছে। এটা আমাদের দুজনের প্রাপ্য। বলতে পারো শাস্তি। দুজনই চেয়েছি তোমার মাকে ভালো রাখতে, অথচ দুজনই নিজের অজান্তে কষ্ট দিয়েছি। ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। ওকে পাপ্পা। ইমরান রুমে প্রবেশ করতেই দেখলো মোনা নীরবে শুয়ে আছে। বারান্দার দরজা আটকে শুয়ে পেছন থেকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল মোনাকে। নিজের সাথে মিশিয়ে বলল, প্রতিজ্ঞা করছি একটাও ছুব না। শান্ত মোনা অধছোয়ালো মোনার উন্মুক্ত পিঠে। ব্লাউজের পেছনটা বেশ বড়। সহধর্মিনীর মাঝে প্রতিক্রিয়া দেখতে না পেয়ে আষ্টে পিষ্টে ধরল। এবারও পাথরের মতো পড়ে আছে রমণী। রেগেই বলল, ভালো হচ্ছে না মোনালিসা, কথা বলো।
জোর করে মোনাকে নিজের দিকে ফেরালো। চোখ বন্ধ মোনার। এত রাগ করেছে, দুগাল হাতের আঁচলে তুলে বলল, ঘুমের ভান করো না। আমার স্পর্শ এত অনুভূতিহীন নয় যে তুমি প্রতিক্রিয়া দেখাবে না। চোখ খোলো। কথা ছিল আজকে রাতটা আমাদের। চট করে চোখ খুলো। সোজা সাপটা প্রশ্ন। কথা তো অনেক কিছু ছিল, কখনো সিগারেট না ছোঁয়ার কথা ছিল। তাকে মানা হয়েছে? ছেলেটাকে নিজের মতো মাফিয়া বানানোর প্রয়োজন ছিল না তো। মাফিয়া হলাম কখন? কম তো কিছু না। এত সাধারণ জীবন যাপনের মাঝে আতঙ্কে থাকতে হয় কখন কে কিভাবে আক্রমণ করে। মেয়েটা বড় হচ্ছে, কদিন পর ওর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। সামলে নেব ইনশাল্লাহ। বিজনেস তো লিগ্যাল, অন্যায় তো করছি না। সব বৈধতা নিয়েও কঠিন জীবন পার করতে হয়, এমন বৈধতা গ্রহণ না করাই শ্রেয়। বিজনেস ছাড়তে বলছো? না, ছেলেকে দূরে রাখতে বলছি। সময় হয়নি ওর এখনো। যা করবেন ওর 25-এর পর করুন। পড়াশোনা শেষ করুক, ম্যাচুরিটি আসুক, রাগ নিয়ন্ত্রণে আনুক। আপনি মাথা ঠান্ডা রেখে সব ডিল করতে পারলেও ছেলে অল্প কিছুতেই চট করে রেগে যায়। এতে নিজের ক্ষতি ডেকে আনে। আজও হাত কেটে বসে আছে। ইমরান হাসছে। তীক্ষ্ণ চোখে প্রশ্ন করলো, হাসার মতো কি বললাম? দেখছি ছেলেকে জন্ম না দিয়েও এত ভালোভাবে বুঝো কি করে। এই জন্যই হয়তো ঈশান তোমার ন্যাওটা। কথা ঘোরাবেন না। ঔশান আমার পেটের, ঈশান না। ওর দিকে আমার যত্ন, খেয়াল এবং অবজারভেশন সবসময় বেশি থাকে। মায়েরা সব পারে। কথা শেষ করে মোনা ঘুরে যাবে, ইমরান জোর করে আটকে দিল। ক্রোধ নিয়ে মোনা বলল, ঈশানের প্রবলেমটা সলভ করেছি, আপনারটা হবে না। ক্লান্ত আমি, ঘুমোতে দিন। অথবা ট্রলিতে আরও 2 প্যাকেট দেখেছি, তার মজা নিন রুম থেকে বের হয়ে। ইমরান উঠে গিয়ে টলির প্যাকেট দুটো নিয়ে দুমড়ে মুচড়ে পিনে ফেলল। পুনরায় শুয়ে পড়ল। ফেলে দিয়েছি। শুভরাত্রি। এত স্পর্ধা আমাকে উপেক্ষা করার? মোনাকে চেপে ধরে আলতো হাতে নাকের নলক খুলে দিল। একাধারে কানে পাশা, গলা সীতায় বিনুনি কাটা, হাতের মান্তাসা চূড়া সব খুলে পাশে রেখে ললাটে অধ ছোয়াল। চক্ষু নিমিলিত মোনার। ওষ্ঠ ছিল নয়ন জোড়া, নিখুঁত নাক এবং পিয়ার কোমল অধরে মেলালো অনমনীয় অধর। অধর ছেড়ে চুপটি করে আছে, চোখ খুলছে না মোনালিসা। বুকের মাঝে ধুকপুক করছে তার, ঠোঁট কামড়ে হাসছে ইমরান। 2 লাইন গাইল, একটু যদি তাকাও তুমি মেঘগুলো শোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? চোখ খুলো ইমরান পত্নী। আজকের জন্য শেষ বাক্য আওড়ালো প্রেমিক পুরুষ। গলায় মুখ ডুবালো ইমরান। আবেশে চোখ বুঝলো মোনা। অধরে হাসি ফুটিয়ে মনে মনে বলল, নির্লজ্জ মন আমার, অধৈর্য ভালোবাসা আপনার। উপেক্ষা করার অপশনই থাকে না দুটো। জমিদার বাড়ির শুনশান বাসঝাড়ে নেমেছে অধিকতর হিংস্রতা। এখানে বডি প্যাকেট করা শেষ। জায়গাটা ধুয়ে মুছে চকচকে করা হলো। সকালে সূর্য জানতে পারবে না আজ রাতের নৃশংসতার কথা। 3টে সাদা বডি প্যাকেট জিপার লক করা হলো। 3 জন কালো পোশাকে আবৃত মানবের বৃহৎ কাঁধে লাশ 3টি। প্রস্থান হলো তাদের। কে ছিল এরা? কারা হত্যা করেছে? পেছনের বাঁশঝাড়ের পুকুরটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, পানি স্বচ্ছ। এদিকটাতে কেউ তেমন আসে না। রক্তমাখা হাত দুটো প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে নিল। বাকি 4 জনের দিকে তাকিয়ে বলল, যতবার অশুভ দৃষ্টি পড়বে আমার অস্তিত্বে, ততবার সমূলে উৎপাটিত হবে। কাজ এমনভাবে করতে হবে হাতে যেন প্রমাণ লেগে না থাকে। গট ইট? সমস্বরে উত্তর এলো, ইয়েস স্যার। যাও ঘুমিয়ে পড়ো, সকাল হওয়ার দেরি নেই। বাবার বুকের উপর শুয়ে আছে ওশান। মোনা ডাকাডাকিতে চোখ খুলে মেয়েকে উঠিয়ে দিল। নাস্তার টেবিলে খেতে খেতে সবাই আড্ডা জমে উঠেছে। তখন বাইরে থেকে একজন গার্ড এসে বলল, স্যার, রাতে কি বাড়িতে চুরি বা ডাকাতি কিছু হয়েছে? বাড়ির লোকজন বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, না তো, কেন? বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত কাদামাটিতে হাঁটা জুতার ছাপ। আবার বাড়ির পেছন দিকটাও বাস শহর পর্যন্ত সেই ছাপ। বাস ঝাড় পুরো ভিজা। সোহান তখন বলে উঠল, পরিষ্কার করে ফেললেই তো হয়। বাড়িতে চুরি ডাকাতি হলে কি আমরা সুস্থ থাকতাম?
কথা কম বলে পরিষ্কার করে ফেলো, আমাদের ওই পায়ের ছাপ হবে। কাল কতবার বের হলাম, এদিক সেদিক গেলাম। ছুরির ধারালো অংশের সাহায্যে কেকের পিসটা কেটে ছুরি দিয়ে মুখে পড়ল ইমরান। ঈশান বাবার দিকে তাকিয়ে এক পেশে হাসছে। ইমরান আপন সুখে কেক চিবাতে চিবাতে মেয়েকে খাইয়ে দিচ্ছে। গাট কথা বাড়লে ঈশান বলে উঠল, চাচা, এগুলো কোনো ব্যাপারই না। কত পায়ের ছাপ পড়বে, কত জায়গা ভেজবে, আমরা তো কিছুদিন থাকবো। আপনি চোখ বন্ধ করে পরিষ্কার করানোর ব্যবস্থা করুন। ছেলে আর ভাগ্নের দিকে তাকিয়ে চোখ ঝাপটালো ইমরান। দুজনে খাবারে পূর্ণ মনোযোগ দিল। মোনা ইমরানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। ঈশান যখন গত রাতে ঐশানকে রুমে দিয়ে গিয়েছিল তখন মোনার চোখে পুরোপুরি ঘুম ছিল না। এই পায়ের ছাপ এদের তিনজনের, মোনা নিশ্চিত হয়তো রাতে তিনজন হাঁটতে বেরিয়েছে। ইমরান সাহেব হয়তো ছেলেদের বুঝিয়েছে এসব মারপিট না করার ব্যাপারে। যাক, অবশেষে মোনা নিশ্চিন্ত। খাবার শেষে কামড়ে এলো সবাই। তখন মোনা ইমরান এবং ঈশানকে ধন্যবাদ দিয়ে বলল, কাজটা তোমাদের। রাতে তিনজনেই হাঁটতে গিয়েছিলে আমি জানি। ঈশান পাপা বুঝিয়ে বলেছে না যে পড়াশোনা শেষ করতে হবে, মারামারি কাটাকাটিতে মন দেবে না। পাপার বিজনেস পাপা দেখুক, মনে থাকবে? ঈশান হেসে বলে, অবশ্যই মা, সব মনে থাকবে। এখন থেকে আমি তোমার কথা শুনবো, পাপার কথা শুনবো, কোনো ভুল করব না। হাত কাটার তো প্রশ্নই আসে না। ইনশাল্লাহ সাবধানে থাকবো যেন হাত না কাটে। ধন্যবাদ ইমরান সাহেব। ইমরান হেসে স্ত্রীর সন্তানদের জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাদের ভালো রাখার জন্য আমি সব করতে রাজি। এর মাঝে যা কিছু ঘটবে, যা কিছু আসবে, সব কিছুর দায়ভার নিতান্তই আমার। তোমাদের দিকে হাত বাড়ালে শাস্তিস্বরূপ জীবনের হিসেব মিটিয়ে নিতে হবে। ছাড় পাবে না একজনও। পথিক ভুলেছি, পথকে ভুলিনি। পথের কাঁটা সরিয়ে মসৃণ পথ তৈরি করা যে দায়িত্বের নেশা। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। মোনার অপরিমেয় বিশ্বাস ধরে রাখার চেষ্টা। অন্যদিকে পরিবারের সুরক্ষার পণ যেন আজ সব কিছুর ঊর্ধ্বে। যতই চেষ্টা করা হোক, চাইলেই স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব।